Welcome viewers. Today will be the first episode of a series of episodes focused on Kalyani University's NEP 2020 curriculum's undergraduate second semester paper under Ability Enhancement course, and the paper is titled Communicative English. This talk and the series of talks on communicative English will be bilingual in nature, where I will use both English and Bengali, since the target audience of this paper would be students of second semester under undergraduate NEP 2020 curriculum. So, the first point or the first area of discussion in today's lecture would be the preliminaries of what is communication, the types of communication that we know of, and the modes of communication. So, let us now move to the content of this paper. Well, the first issue that we need to deal with is to know how communication is defined, অর্থাৎ কমিউনিকেশনের বা আমরা যেটাকে যোগাযোগ বলি সেটার সংজ্ঞা কী। ইংরেজিতে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি কমিউনিকেশন ইজ এ প্রসেস, অর্থাৎ একটি প্রক্রিয়া বাই উইচ ইনফরমেশন ইজ এক্সচেঞ্জড বিটুইন ইন্ডিভিজুয়ালস থ্রু এ কমন সিস্টেম অফ সিম্বলস, সাইন্স অর বিহেভিয়ার। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে কিছু কমন সিম্বল, সাইন্স বা বিহেভিয়ার অর্থাৎ আচরণের মাধ্যমে এক ব্যক্তি আরেক ব্যক্তি বা অনেক ব্যক্তির সাথে নিজেদের ভাব বিনিময় করে। এটা হচ্ছে কমিউনিকেশনের একটা বেসিক এক্সাম্পল। এইবারে যে জিনিসটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে সাধারণত কমিউনিকেশন ক ধরনের হয়, অর্থাৎ হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিকেশন। প্রথমে যেটা আমাদের বলতে হয় সেটা হচ্ছে কমিউনিকেশনের একটা বড় জায়গা ফর্মাল কমিউনিকেশন হিসাবে আমরা ট্রিট করি। ফর্মাল কমিউনিকেশন কি? আমরা সবাই কম বেশি ফর্মাল কমিউনিকেশন করে এসেছি এতদিন। সেটা কি? সেটা সংজ্ঞা যদি জানতে হয় তাহলে ফর্মাল কমিউনিকেশন হচ্ছে ইট ইজ এ কমিউনিকেশন দ্যাট ইনভলভস অফিসিয়াল কমিউনিকেশন চ্যানেলস, যেমন মেমোর্যান্ডাম বা লেটার হতে পারে, ইমেল হতে পারে, বিজনেস লেটার হতে পারে, রিপোর্টস হতে পারে বা প্রেজেন্টেশন হতে পারে। ফর্মাল কমিউনিকেশনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই কমিউনিকেশনে বা এই যোগাযোগের মাধ্যমে একটা কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ কিছু নির্দিষ্ট ফরম্যাট, কিছু নির্দিষ্ট ভাষার ব্যবহার ইত্যাদির প্রয়োজন হয়। এটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। যেমন আমি ছাত্র হয়ে যদি আমার মহাবিদ্যালয় বা কলেজের প্রিন্সিপালকে কোনো চিঠি লিখি, সেই চিঠি ফর্মাল কমিউনিকেশনের ক্যাটেগরি বা স্পেসিফিকেশনে পড়বে। হলো, এটি হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ঠিক এর বিপরীত দিকে আছে ইনফর্মাল কমিউনিকেশন। সেটা কি? ইনফর্মাল কমিউনিকেশনে ইনফরমেশন যে ফ্লোটা হয় সেটা সাধারণত সব দিকেই হয়, যেখানে কোনো লেভেল বা অথরিটির কোনো প্রকাশ থাকে না। যেমন সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে অ্যামং এমপ্লয়িজ, অর্থাৎ কর্মচারীদের মধ্যে ভাব বিনিময়ের আদান প্রদান বা ছাত্রছাত্রীদের মধ্যে ভাব বিনিময়ের আদান প্রদান, হয়তো টিফিন টাইমে তারা যেভাবে কথাবার্তা বলছে একে অপরের সাথে,
সেটা কিন্তু নির্দিষ্টভাবে কোনো কোড অফ কন্ডাক্ট বা কোনো নির্দিষ্ট কমিউনিকেশনের যে রুল, সেই রুল সাধারণত মানা হয় না এই ধরনের কমিউনিকেশনে। এটা অনেক সময় আমরা যেটাকে গসিপ বলি, সেই গসিপের পর্যায়েও যেতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে 2 নম্বর ক্যাটেগরি, ইনফর্মাল কমিউনিকেশন। 3য় নম্বর, সেটি অনেক ক্ষেত্রে ইনফর্মাল কমিউনিকেশনের মতনই, কিন্তু একটি সূক্ষ্ম প্রকারভেদ আছে, সেটিকে আমরা গ্রেপভাইন কমিউনিকেশন বলি। গ্রেপভাইন কমিউনিকেশন কি? গ্রেপভাইন কমিউনিকেশন হচ্ছে একটা ইনডাইরেক্ট কমিউনিকেশন, যেখানে তথ্য বা ইনফরমেশন এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তিতে যায় বা একাধিক ব্যক্তিতে যেতে পারে, এবং সেখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কমিউনিকেশনে যে কমিউনিকেশনের মূল বিষয়টি, সেটি আক্ষরিক অর্থে পুরোপুরি সত্য নাও হতে পারে। অর্থাৎ গ্রেপভাইন কমিউনিকেশনে রিলায়েবিলিটির বা নির্ভরযোগ্যতার একটি প্রশ্ন থাকে। এটি হচ্ছে 3 নম্বর। 4 নম্বরটা আমরা খুব সহজ, আমরা অজান্তে এটা আমরা সারাদিনে অজস্রভাবে অজস্র জায়গায় করে থাকি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল বলতে আমরা যদিও মৌখিক বলছি, কিন্তু লিখিতভাবে আমরা যদি কমিউনিকেট করি, সেটাকেও আমরা কিন্তু এই পর্যায়ে ফেলতে পারবো। এটা কি? ভার্বাল কমিউনিকেশনকে আমরা, ইট ইজ এ টাইপ অফ কমিউনিকেশন where we use spoken and written word to get our message and information across to another person. অর্থাৎ আরেক ব্যক্তি বা ব্যক্তিদের আমার নিজের বক্তব্য বা ভাব, সেটা প্রকাশ করি সাধারণত কিছু স্পোকেন অথবা রিটেন ওয়ার্ডের মাধ্যমে। সেইটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন বলি। অর্থাৎ ভার্বাল কমিউনিকেশন মানে কিন্তু শুধুই যে মৌখিক যোগাযোগ বা মৌখিক কথার মধ্যে ভাব বিনিময়ের আদান প্রদান, তা কিন্তু নয়, সেটা লিখিত আকারেও হতে পারে। আচ্ছা, এর উল্টোটি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এই নন ভার্বাল কমিউনিকেশনটি, এটাও আমরা অজান্তে সারাদিন বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় করে থাকি। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে যে কমিউনিকেশন প্রক্রিয়ায় আমরা ইনফরমেশনটা কনভে করছি শব্দর ব্যবহার ছাড়া। সেটা কীরকম হতে পারে? ফেশিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের মুখের ভঙ্গির মাধ্যমে হতে পারে। হ্যান্ড জেস্টার্স, অর্থাৎ হাতের ভঙ্গিমার মাধ্যমে হতে পারে। অনেক সময় আই কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে। অনেক সময় ফিজিক্যাল প্রক্সিমিটি, অর্থাৎ কতটা কাছে থেকে আমি করছি, আমি উদাহরণ দেব, এটার মাধ্যমেও হতে পারে। যেমন কোনো পিতা যদি তার সন্তানকে বকুনি দেন, অনেক ক্ষেত্রে সন্তান পিতার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে তার বাবা রেগে আছে। অর্থাৎ এক্ষেত্রে আই কন্ট্যাক্টের মাধ্যমে একটা নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, কার মধ্যে? পিতা পুত্রের বা সন্তানের। আবার আমি যদি কাউকে কিছু না কথা বলে কাউকে ধাক্কা দিয়ে দিই, তাহলেও কিন্তু এটা একটি নন ভার্বাল কমিউনিকেশনের পর্যায়ে পড়বে। তার কারণ হচ্ছে এখানে আমরা শব্দর ব্যবহার করছি না, কিন্তু কোনোভাবে এক ব্যক্তি আর এক ব্যক্তির ওপর যে প্রচণ্ডভাবে ক্রুদ্ধ, সেটির প্রকাশ হচ্ছে। এই ধরনের যোগাযোগ বা কমিউনিকেশনকে বা ভাব প্রকাশকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলি।
আচ্ছা, এইবারে আমরা মোডস অফ কমিউনিকেশনে চলে যাব। মোডস অফ কমিউনিকেশন অর্থাৎ কমিউনিকেশনের প্রকার বা বলতে পারি কমিউনিকেশনের ধরন বা প্রণালী। কমিউনিকেশন এর প্রণালী এটা কি কি? প্রথমটি যেটি সব থেকে বেশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কমিউনিকেশনের পর্যায়ে পড়ে, সেটা হচ্ছে ওরাল কমিউনিকেশন। এখানে কি হচ্ছে, মৌখিকভাবে এক ব্যক্তি বা একটি গ্রুপ অন্য ব্যক্তি বা অন্যদের তার বা তাদের ভাব প্রকাশ করছে। এই ওরাল কমিউনিকেশনটা ফর্মালও হতে পারে, যেমন একটা ইন্টারভিউ হচ্ছে, সেটা একটা ফর্মাল ওরাল কমিউনিকেশন, অথবা ইনফর্মাল কমিউনিকেশন ওরাল কমিউনিকেশনও হতে পারে। ছাত্রছাত্রীরা নিজেদের ভেতর আড্ডা দিচ্ছে বা কথা বলছে টিফিন টাইমে। অর্থাৎ ওরাল কমিউনিকেশনের যে মূল প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ভাব বিনিময়টা থাকছে কিসের মাধ্যমে? মৌখিক শব্দ ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, 2 নম্বর প্রণালী যেটা, সেটা হচ্ছে আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলি। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে যেখানে এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির ভাব বিনিময় হচ্ছে, সেটা ভার্বালি হতে পারে, সেটা নন ভার্বালি হতে পারে। যেখানে তথ্যের আদান প্রদান হচ্ছে, ভাবের আদান প্রদান হচ্ছে, আবেগের আদান প্রদান হচ্ছে, সেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। অর্থাৎ ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে একাধিক ব্যক্তির উপস্থিতি এটা ইমপ্লাইড, মানে আমরা ধরেই নিতে পারি যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে একাধিক ব্যক্তি থাকবে। 3 নম্বর প্রণালী হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ এখানে ট্রান্সফার অফ ইনফরমেশন যেটা হয়, তথ্যের যে আদান প্রদান হয় এক ব্যক্তির এবং আরেক ব্যক্তির মধ্যে, সেটিতে শব্দ বা ভাষা ব্যবহার হয় না। একটু আগেই বলেছি, এই ধরনের কমিউনিকেশনে সাধারণত ফেশিয়াল এক্সপ্রেশন, মুখের ভাবভঙ্গি, জেস্চার্স, আমরা হাত কিভাবে বা আমাদের যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, সেইটা আমরা কিভাবে প্রকাশ করছি, সেইটার বডি পজিশন হতে পারে। এইটার ব্যবহারের মাধ্যমে আমরা যে ধরনের ভাব প্রকাশ করি, সেইটা নন ভার্বাল কমিউনিকেশনের পর্যায়ে পড়ে। 4র্থ প্রণালী যেটা, সেটাকে আমরা রিটেন কমিউনিকেশন বলি। খুব স্বাভাবিক, আমরা রিটেন কমিউনিকেশন প্রচুর করে থাকি। সেটা হচ্ছে ইট ইজ অ্যান এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আইডিয়াস অর মেসেজেস ইন দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ। লিখিত আকারে, সেটা চিঠির মাধ্যমে হতে পারে, ইমেলের মাধ্যমে হতে পারে আধুনিক কালে, সেটা কোনো নোটসের মাধ্যমে হতে পারে, মেমোর মাধ্যমে হতে পারে ইত্যাদি। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে রিটেন মানে যে সত্যি যে আমাকে কলম এবং কাগজে লিখতে হবে তার কিন্তু কোনো মান নেই। আমরা যত প্রোগ্রেস করছি, যত এগোচ্ছে আমাদের সভ্যতা, তত আমাদের এই রিটেন কমিউনিকেশনটা ইলেকট্রনিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সামাজিক মাধ্যম ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাচ্ছি, এটা কিন্তু কলমের সাহায্যে হচ্ছে না, টাইপ করছি ফোনে বা কম্পিউটারে, বা ইমেল পাঠাচ্ছি। এটা স্ট্রিক্টলি যদি দেখা যায়, সেটা যদি দেখা হয়, তাহলে এটা আমরা কলম কাগজের ব্যবহার হচ্ছে না, কিন্তু এটা রিটেন হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা ওই রিটেন পদ্ধতিটার একটা বিবর্তন হয়েছে, ইলেকট্রনিক ফর্মে অনেকটাই চলে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। 5 নম্বরটা, এটা এর আগেও বলেছি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। অর্থাৎ এখানে একাধিক ব্যক্তির মধ্যে ভার্বালি অথবা নন ভার্বালি ভাবের আদান প্রদান হয় বা হতে পারে।
সেটা আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আজকালকার দিনে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে যে সবসময় ফেস টু ফেস হতে হবে, অর্থাৎ আমার সামনে তাকে থাকতে হবে, তার কোনো মানে নেই। আজকাল টেকনোলজির উন্নতির সাথে সাথে সেটা ভিডিও কলের মাধ্যমে হতে পারে, কোনো অডিও ভিজুয়াল মোডের মাধ্যমে হতে পারে, যেখানে আরেক ব্যক্তি অনেক দূরে আছে কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে এবং আমার কথা শুনতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি এবং তার কথা শুনতে পাচ্ছি। এই ধরনের কমিউনিকেশনও ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এর পর্যায়ে পড়ে। 6 নম্বর প্রণালী হচ্ছে, এটাকে আমরা সাধারণত বলি ইন্টারপ্রিটিভ কমিউনিকেশন। এটা কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে মানে এতদিন বা এর আগে আমরা যে ধরনের কমিউনিকেশন করে এসেছি সেগুলোকে আমরা সাধারণভাবে টু ওয়ে কমিউনিকেশন বলি, কারণ একজন বলছে আর একজন শুনছে, বা সে বলছে প্রথম ব্যক্তি শুনছে, অর্থাৎ একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। কিন্তু ইন্টারপ্রিটিভ কমিউনিকেশনে এটি ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটা কীরকম হতে পারে? যেমন আমি একটি কবিতা পড়ছি, কোনো কবির লেখা একটি কবিতা পড়ছি, সেই কবিতার মাধ্যমে সেই কবি আমাকে তার নিজস্ব কিছু ভাবের প্রকাশ করছে, কিন্তু আমি সেই কবিকে দেখতে পাচ্ছি না, বা তার সাথে কথা বলতে পারছি না, তার গলা শুনতে পাচ্ছি না। তার লিখিত একটা কবিতা আমি ছাপার বইয়ে পড়ছি, এবং সেই কবির সেই মুহূর্তের বা সেই কবিতা লেখার সময়কার যে ভাব, সেই ভাবটি আমি নিজে বুঝতে পারছি বা জানতে পারছি, বা আমার মতন করে সেটাকে আমরা মূল্যায়ন করতে পারছি বা ইন্টারপ্রিট করছি। এই ধরনের কমিউনিকেশন, এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন, যদিও এখানে মাত্র একজন ব্যক্তি, যে উদাহরণটি দিলাম, একজন পাঠক একটা কবিতা পড়ছে, এটাও কিন্তু কোনো না কোনোভাবে কবির সাথে একজন পাঠকের একটা কমিউনিকেশন, যেটাকে আমরা ইন্টারপ্রিটিভ কমিউনিকেশন বলি। 7 নম্বর এবং শেষ যে প্রণালী কমিউনিকেশনে, সেটা হচ্ছে প্রেজেন্টেশনাল কমিউনিকেশন। এটা কেমন? যেমন ধরো কোনো সেমিনারে কোনো বক্তা একটা পেপার প্রেজেন্ট করছে, তার সামনে অডিয়েন্স আছে। সাধারণভাবে সে যখন প্রেজেন্ট করছে পেপারটি, তখন কিন্তু ভাব বিনিময়ের যে জায়গাটা সেটা থাকছে না। হয়তো পরবর্তীকালে প্রশ্ন উত্তরের মাধ্যমে ভাব বিনিময় হবে, কিন্তু সেই মুহূর্তে যখন সে প্রেজেন্ট করছে পেপারটি, তখন কিন্তু ভাব বিনিময়ের কোনো স্কোপ নেই, অর্থাৎ অবকাশ নেই ভাব বিনিময়ের। যেমন কেউ বক্তৃতা দিচ্ছে, এটাও একটি প্রেজেন্টেশনাল কমিউনিকেশনের উদাহরণ। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে জিনিসটি জানলাম সেটা হচ্ছে, আমরা যে কমিউনিকেটিভ ইংলিশ পড়ব এই পেপারে, প্রথমের যে কনসেপ্টটা আমাদের পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, কত ধরনের কমিউনিকেশন আছে, এবং কি কিভাবে আমরা সাধারণত কমিউনিকেট করে থাকি। এর পরের এপিসোডে আমরা অন্য বিষয়ে চলে যাব, যেমন টাইপস অফ কমিউনিকেশন, অর্থাৎ আরও সূক্ষ্মভাবে কি কি ধরনের কমিউনিকেশন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, ব্যারিয়ার্স মানে বাধা, কিভাবে ভালো কমিউনিকেশনের বিষয়ে অনেক ক্ষেত্রে বাধা উপস্থিত হয় এবং বাধাগুলো কিভাবে আমরা এড়াতে পারি যাতে কমিউনিকেশনটা ভালো হয়। আর স্ট্র্যাটেজিস অফ কমিউনিকেশন, অর্থাৎ কোন পদ্ধতিতে কমিউনিকেশন করলে কোনো নির্দিষ্ট আঙ্গিকে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট পরিস্থিতিতে
এই ভাব বিনিময়টি খুব সুন্দর এবং এফেক্টিভলি করা যেতে পারে। আজকে এই অবধি থাক, এর পরের এপিসোডে আবার আমরা মিলিত হব।